নমস্কার, CNN 24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, গভীর রাতে শিলচর চার্চ রোডে এক যুবতীর পুলিশকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর ও অশালীন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া। কিন্নরখাল চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডের অপহৃত কৃষক রঞ্জিত দাসকে উদ্ধার, স্বস্তি জনমনে। যুবশক্তি ক্লাবের উদ্যোগে বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা। সোনাইয়ে একাধিক নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। দয়াপুর জিপির ভৈরববাড়ি থেকে শনি মন্দির পর্যন্ত প্রগতি যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। এবারে সংবাদ বিস্তারিত। মঙ্গলবার গভীর রাতে শিলচর শহরের চার্চ রোড মোড় এলাকায়ও এক যুবতী প্রকাশ্য রাস্তায় অশালীন ভাষা ব্যবহার করে পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেন এবং নিজেকে প্রাপ্তবয়স্ক দাবি করে যা খুশি করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন। দেখুন সবিশেষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবতী পুলিশকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন। তার বক্তব্যের মধ্যে ছিল, এক কল করলে আমারে সালাম করবাই, তুমি আমার ঘন্টা করবাই, কত টাকা লাগে, আমরা 21 বছরের এডাল্ট, যা খুশি তা করতে পারি ইত্যাদি মন্তব্য। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের মতে, গভীর রাতে প্রকাশ্য রাস্তায় এই ধরনের আচরণ শুধু জনশৃঙ্খলার প্রশ্নই তোলে না, বরং সমাজে একটি নেতিবাচক বার্তাও পৌঁছে দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত স্বাধীনতার নামে জনসমক্ষে অশালীন আচরণ কতটা গ্রহণযোগ্য। একই সঙ্গে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার নিয়ে আবারও পুলিশ ও প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও মত প্রকাশ করেন অনেকে। খারাপ থিঙ্কিং এ ধরছে, আমরা কিস করতেছি না, আমরা হাগ করতেছি না, কিছু আমাদের হেয়ারস্টাইল নাই, আমরা কাউরে বলছি তেলান, তাতে আমরা কি ভুল করছি? আমার একটা কথা, আফটার 21 ইয়ার্স পরে আমরা অ্যাডাল্ট, আমরা কিছু বলতে পারি। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। অ্যাডাল্ট হওয়ার পরে পুলিশকে গেলে জাস্ট এ মিনিট, আমি কাললেছি না, আমি আমার আঙ্গুল দেখাইও না, কেন দেখাবো না? তুমি আমারে টাকা হইবা কত টাকা? এই শুনো, তোমার কোনো মেয়ে ছেলে নাই করে এটা কোন, আমি উনির সাথে কথা বলি, আমি তোমারে লেডিজ রেসপেক্ট করিয়া তোমারে সাইড করে আমি বাইকের ফটো মে কিটা করতে হয় আমার ভাই, কিটা করতে দাদা, তুমি আমার কিটা করতে হয়? তুমি জানো না আমি জানি, তুমি আমার 2 ঘন্টা করতে না, তোমার কাছে একটা ফোন আইলে করো না, তুমি আমার কি করে দিলে এত কলা এরকম করে তুমি আমার ছাড়বা, এরকম করে দাও না, করতাম না, করতাম না, ওখানে তোমার একটা অপহরণ ঘটনার অবসান ঘটল শেষ পর্যন্ত। ভারত বাংলাদেশ সীমান্ত কিন্নরখাল চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড এলাকার অপহৃত কৃষক রঞ্জিত দাসের খোঁজ মিলে সীমান্তে যুদ্ধগতিতে তৎপর চালানো তথা বিএসএফ ও বিজিবির মধ্যে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং ও আলোচনার পর শেষ অবধি অপহৃত কৃষক রঞ্জিত দাসকে উদ্ধার করা হয়। দেখুন সবিশেষ। রাতের দিকে ভাঙ্গা সীমান্ত এলাকায় বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় অপহৃত কৃষক রঞ্জিত দাসকে। এদিকে অপহৃত কৃষক রঞ্জিত দাসকে উদ্ধার করতে কাঠিগড়ায় বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না, শ্রীভূমি জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাঠিগড়ার চক্রাধিকারিক যন্ত্রাকান্ত কর্মকার, কাঠিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া, শ্রীভূমি জেলার বিশিষ্ট রাজনীতিবিদ সুব্রত ভট্টাচার্য প্রমুখ ঘটনাস্থলে পৌঁছে অপহৃত কৃষক রঞ্জিত দাসকে কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা যায় তারই প্রয়াস নেন। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া অনলস প্রয়াস চালান অপহৃত কৃষক রঞ্জিত দাসকে উদ্ধার করতে। সবার বিশেষ তৎপরতায় অপহৃত কৃষক রঞ্জিত দাস শেষ পর্যন্ত বাংলাদেশি দুর্বৃত্তের হাত থেকে মুক্ত হন। কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত সহ অন্যান্য ব্যক্তিত্বরা রিপোর্টার ক্যামেরার মত ব্যক্ত করেন। বাবা, আমি তো গেছি তো কাজ করবালাই গেছি, হঠাৎ দেখি দুজন মানুষ হইয়া আমার সই উঠি, এরপরে আমি বিকেলে টিকালোকে আইছিল, ও তারা এখন বসুন রাইতা কি তারা বাই একটা না, আমি বললাম রে বাড়িটা গীতা মারে, ওই ওই তোমার অমুকে কইছে নাম কিতাই করবো আইয়ান, অন্য কিন্ন আলো লাশ আছে, ও তালুকে আইছে আর আইও আমার
আপনাদের মারপিট কোন জায়গায় করছে? ও তো এরা নাচ নেওয়া বেটা টানিয়া তুলছে নিতা শেষ রাখি ইচ্ছা হচ্ছে আমি উঠি তখন মারপিট করছে, ও এখানে নেওয়ার পরে আর মারপিট করছে? না না আপনার সঙ্গে কিরকম ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে? না মোটামুটি ভালো ব্যবহার হবো খাওয়া দাওয়া দিতেন? খাওয়া দাওয়া দিয়েছিল বা আমি খাইছি না ইচ্ছা করি আমার একটু দাঁড়িয়ে চা আর সেলাই চানি দিছে খাইছি রাখছে কই? রাখছিল তোর বিটু বিছনা মালা বিছনা আপনাদের নেবরের ভিতরে রাখছে? এরপরে ওইজন পুলিশ যাওয়ার আগে বিটিআরের সাথে আরেক বাড়িতে লইয়া গেলাম নিয়া কই আল্লাহ বিচার করিও না তুমি নিসবে লইও নাই তোমার অসুবিধা হইল পুলিশে কি আপনাদের আনবে? ওই পুলিশে আর বিটিআরে গিয়ে আনছে আনিও তো আমরা বাঙ্গার ক্যাম্পো সবাই পার করিয়া দেওয়া হয়েছে লেখাপড়া করিয়া তখন শরীরে অসুবিধা করেন নাকি? এখন তো বেদনা হতা বা অসুবিধা কিটা কিন্তু এই মারতে জোর হইয়া আমি ভারতবর্ষর বিএসএফ জেলা প্ৰশাসন আৰু বিশেষকৈ মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ যে আজিৰ দিনত যিটো ইনিচিয়েটিভ যিটো আৰু মই আগতে কৈছোঁ এতিয়াও আমি কৈ আছোঁ আৰু যে নাই এজন ষ্ট্ৰং মুখ্যমন্ত্ৰী যে আমাৰ ৰাজনৈতিকভাৱে কূটনৈতিকভাৱে কিমানখিনি কৰিব পাৰে এইটো আমি আজি দেখা পাইছোঁ আৰু যে দিল্লীৰ লগত যোগাযোগ কৰিলে আমাৰ বিএছএফৰ লগত যোগাযোগ কৰিলে ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ লগত কথা পাতিলে ইভেন তাৰ কাৰণে বাংলাদেশৰ ভূমিত এনেকুৱা এটা হেঁচা পৰিলে আৰু আল্টিমেটলি মানুহজনক ঘূৰাই দিবলৈ বাধ্য হ'ল সেইটো কাৰণে মই মোৰ কৃতজ্ঞতাটো জ্ঞাপন কৰিছোঁ আৰু ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা এইটো কৰিছোঁ যে ভগৱানে আজি মানুহজনক সুস্থ শৰীৰত আজি আকৌ উভতলৈ আহিলে আৰু তো আমাৰ কাৰণে এটা ডাঙৰ বস্তু ইভেন আমাৰ জিলা প্ৰশাসনে আমাৰ পুলিচ প্ৰশাসনে প্ৰত্যেকে ইনিচিয়েটিভ লৈছে আৰু আগন্তুক আমাৰ বহুতখিনি সমস্যা আছে এনেকুৱা সমস্যা নাই বুলি আমি নকওঁ আৰু সমস্যা আছে সেইখিনি আমি লোকেল মানুহৰ লগত কথা বাৰ্তা পাতি কেনে এই যিবোৰ কথা বাৰ্তা আচলতে বিএছএফ লোকেল পুলিচ গোটেইবোৰো সহায় কৰিছে কিন্তু তাৰ মাজত অকণমান ইফাল সিফাল মাজে মাজে থাকে আৰু এইখিনি বস্তু যিখিনি আছে যাতে বিএছএফৰ লগত যাতে মানুহৰ সম্পৰ্কটো যাতে ভাল থাকে আৰু কেনেকৈ আমি আৰু কঠোৰ কৰিব পাৰি আৰু কঠোৰৰ পৰা কঠোৰতম আমি আল্টিমেটলি আমাৰ বৰ্ডাৰৰ যিখিনি নিৰাপত্তা কঠোৰৰ পৰা কঠোৰতম হয় যাতে কাৰণ নিৰাপত্তা বুলি ক'ব লগা হয় যদি একপিনে ডেভেলপমেণ্ট আনপিনে সুৰক্ষাৰ ক্ষেত্ৰত যাতে কোনো কম্প্ৰমাইজ নহয় যাতে কাৰণ আমাৰ বহুতখিনি 2 নম্বৰী 3 নম্বৰী মানুহ আছে আমাৰ ড্ৰাগছ মাফিয়া আছে আমাৰ বহুতখিনি 2 নম্বৰী মানুহ আছে এইখিনিৰ লগত বাংলাদেশৰো সম্পৰ্ক আছে কেতিয়াবা সম্পৰ্ক থাকে এই গোটেই বস্তুখিনি ভাল মানুহখিনি আৰু ভাল মানুহখিনি বহুতখিনি ভাল মানুহ আছে এই যে ভাল মানুহ আৰু বেয়া মানুহৰ মাজত যিটো পাৰ্থক্য মই ভাবোঁ যে আমাৰ মুখ্যমন্ত্ৰী আমাৰ পুলিচ প্ৰশাসন আৰু বিএছএফৰ লগত কথা বাৰ্তা পাতি কেনে যে এটা ভাল এটা পৰিৱেশ সৃষ্টি কৰা আৰু বৰ্ডাৰ অঞ্চলৰ মানুহ যাতে সুৰক্ষিত থাকিব পাৰে আজি ভগৱানৰ কাছে প্ৰাৰ্থনা কৰিছোঁ তেখেতে সুস্থ শৰীৰে আকৌ উভতলৈ আহিছে এইটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ আমাৰ কৃতজ্ঞতাটো জ্ঞাপন কৰিছোঁ চব হিন্দু টাৰ্গেট কৰিছে বুলি এনেকুৱা নকওঁ কিন্তু আল্টিমেটলি তেওঁক লৈ গৈছে মই ৰাইট নাও ক'ব বিচৰা নাই কিন্তু কথাটো হৈছে কি আজিৰ দিনত আমাৰ বিএছএফৰ তৎপৰতা বিএছএফৰ হেৰিয়া কাৰণ গোটেই বস্তুখিনি আমি চালোঁ আৰু তেওঁক উঠাই লৈ যোৱা হৈছে তেওঁক ফিজিকেলি এছল্টো কৰিলে আৰু বহুতখিনি এছল্ট কৰিলে এই যে এছল্ট কৰা তেওঁক উঠাই লৈ যোৱা তাৰপিছত নিশ্চয় কিবা এটা থাকিব আৰু একদম আজিৰ দিনত মই ক'ব বিচৰা নাই কিন্তু মই ভাবোঁ এইখিনি বস্তু আমি যদি চাওঁ তেনেহ'লে বহুতখিনি ৰহস্য থাকিব পাৰে সেইটো কাৰণে তেওঁক উঠাই লৈ গৈছে তেওঁ উভতলৈ আহিছে আৰু বাকী যি আছে মই পিছতে নিশ্চয় আমাৰ এনকুৱাৰী হৈ কিনে কি আছে বিষয় নাই কি কাৰণে হৈছে গোটেইবোৰ এনকুৱাৰী কৰিলে আমি গোটেইখিনি গম পাম অবভিয়াছলি উচ্চ পৰ্যায়ৰ তদন্ত মানে কি আমি আগতে কৈছোঁ যে কঠোৰ হ'ব লাগে এইটো ক্ষেত্ৰত আৰু কঠোৰ হ'ব লাগে কাৰণ এই ক্ষেত্ৰত আমি দেখিছোঁ যে এই এটা চিণ্ডিকেট এটা আছে আৰু এই যিবোৰ চিণ্ডিকেট সিহঁতে চলাই থাকে সিহঁতৰ হাতটো কিন্তু বিৰাট ডাঙৰ হাত আৰু সিহঁতৰ কিন্তু বিৰাট এটা হেৰিয়া থাকে আৰু হাত থাকে সেইটো কাৰণে এই ক্ষেত্ৰত চৰকাৰে মই ভাবোঁ যে এখন আইন আনিব লাগে
আমাৰ আইনৰ ক্ষেত্ৰত যাতে আৰু শুধু এখন আইন হ'ব লাগে, য'ত আইনৰ যোগেদি মানুহে যাতে ভয় পায় যে নাই এইখিনি বস্তু কৰিলে আমাৰ ইটো হ'ব পাৰে। আৰু সেইটো কাৰণে আইন যাতে কঠোৰৰ পৰা কঠোৰতম আইন হয়, তাৰ কাৰণে মই বিধানসভাত মই দাবী উত্থাপন কৰিম যে এই ক্ষেত্ৰত বৰ্ডাৰ অঞ্চলৰ মানুহৰ কাৰণে ছেপাৰেটকৈ যাতে এটা এখন ভাল আইন, আৰু বিশেষকৈ এই যে আপুনি পশুধনৰ কথা ক'লে, এই ক্ষেত্ৰতে যাতে আৰু কঠোৰ আইন আনে যাতে। কাৰণ আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কিন্তু এটা ভিজনেৰে আছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এটা চিন্তা চৰ্চা আছে, তেওঁৰ চিন্তা চৰ্চা লগ লাগি কেনে আৰু আমি গোটেইকেইটা এম.এল.এ কথাবাৰ্তা পাতি কেনে যাতে আগন্তুক দিন যাতে এটা ভাল এটা হেৰি হয়, এইটো বিচাৰোঁ। ছোট দুধপাতিলের যুবশক্তি ক্লাবের উদ্যোগে বুধবার দুপুরে সন্ন্যাসী বাড়ি মন্দির প্রাঙ্গণে নবনির্বাচিত বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে বিধায়ক কিশোর নাথ সন্ন্যাসী বাবা ও মা কালী মন্দিরে পূজা অর্চনা করেন। পরে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর 12 বছরের জনসেবার স্বীকৃতি স্বরূপ তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ককে উত্তরীয় ও চাদর পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। যুবশক্তি ক্লাব এবং মুরলীধর জিপি বিজেপির পক্ষ থেকে দুটি সংবর্ধনা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি ক্লাব ভবন ও একটি কমিউনিটি হল নির্মাণের দাবিতে দুটি পৃথক স্মারকলিপি তার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় মহিলা শিল্পীরা মনোমুগ্ধকর ধামাইল নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রঞ্জিত কুমার সরকার এবং মুরলীধর জিপির সভানেত্রী অষ্টমী দাস গ্রামের ভঙ্গুর সড়ক সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অরুণোদয় প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের দাবি জানান। প্রত্যুত্তরে বিধায়ক কিশোরনাথ বলেন, বেকারত্ব দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত সড়ক নির্মাণ এবং শিক্ষার সার্বিক উন্নয়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। ছোট দুধপাতিল এলাকার শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে সে বিষয়েও তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। জন্য অনেক পেপার মানে সেকশন অর্ডার সবকিছু রেডি হয়েছিল, কিন্তু সেই সময় আমি বিধায়ক না থাকার কারণে সেই সব স্কিম আর এখানে আসেনি। এখানে শুধু আমার মনে হয় 1 কোটি টাকাই বোধহয় সেকশন হয়েছিল, তখন ছিল 5 কোটি টাকা, কিন্তু বাকি 4 কোটি তো আর কেউ আনতে পারলো না, যার জন্য 4 কোটি টাকা তো রয়ে গেল। তারপর মডেল ভিলেজের জন্য আমার মনে হয় 1 কোটি টাকারই কাজ হয়েছিল, আরো 4 কোটি রয়ে গেল, তার মানে 8 কোটি টাকা তো আমার সময় টাকাই পেন্ডিং রয়ে গেছে, সেটা আর কেউ আনতে পারেনি। না পারার কারণ আমাদের বিধায়ক ছিলেন না। তো এইবার যখন আমি আবার এসছি আপনাদের আশীর্বাদে, আমি চেষ্টা করব সেই টাকাগুলো বা এই ভিলেজকে আবার কিভাবে মডেল করা যায় সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যেহেতু আমাদের ছোট দুধপাতিল জিপি বলে এখন আমাদের জিপি নেই, আমাদের জিপিটা হয়ে গেছে মুরলীধর জিপি, তাই আপনারা জেনে খুশি হবেন। এইবার আমি গ্রাম নিশ্চিত পরে সবচেয়ে প্রথম মুরলীধর জিপিকে মডেল ভিলেজ হিসাবে অলরেডি নেওয়া হয়ে গেছে। এটা কিছুদিন আগে আমি আপনাদের জিপি যে সভানেত্রী রয়েছেন অষ্টমী দাস, ওনার সঙ্গে আমি কথা বলেছি যে তুমি চিন্তা করবে না যে তোমার যে জিপি, তোমার জিপিটা মডেল ভিলেজ হয়েছে। আর সেটার জন্য কিছুদিনের মধ্যে আমরা যাচ্ছি, আমাদের অ্যাসেম্বলির পরই সেটা কাজ শুরু হবে। তখন চেষ্টা করব কত তাড়াতাড়ি কি করা যায় আর কত ফান্ড আপনাদের জিপির জন্য আনা যায়। তো সেটা একটা আপনাদের জন্য একটা আলাদা ভালো প্রোগ্রাম। আমাদের বড়খোলাতে এসি ভিলেজ আরো অনেক রয়েছে, তাপাং চাকলাতে তো অনেক রয়েছে। আবার ওনারা শুনলে বলবেন যে কেন মুরলীধর জিপিকে নেওয়া হলো, বাকিকে নেওয়া হলো না। আমি চেষ্টা করছি আমাদের বড়খোলা যাতে আরো কয়েকটা জিপিকে যাতে মডেল ভিলেজ হিসাবে নেওয়া যায়, সেটা নিয়ে আমি চেষ্টা করছি। সোনাই বিধানসভা এলাকার বিভিন্ন নদী ভাঙ্গন কবলিত অঞ্চল পরিদর্শন করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার জল সম্পদ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি
তুন্দুরকান্দি, ঝাঞ্ঝারবালি, সোনাই পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন তোলার গ্রাম এবং সোনাই ছোট মামদা পূর্ত সড়কের কাপ্তানপুর এলাকার রাঙ্গারপাড়ের নদী ভাঙ্গন সরেজমিনে পরিদর্শন করেন। দেখুন সবিশেষ। পরিদর্শনকালে বিধায়ক ক্ষতিগ্রস্ত এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন এবং নদী ভাঙ্গন রোধে দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি সংশ্লিষ্ট এলাকাবাসীর উদ্বেগ ও সমস্যার বিষয়েও আধিকারিকদের অবগত করেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক আমিনুল হক লস্কর নদী ভাঙ্গন প্রতিরোধে গ্রহণযোগ্য পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেটা বিশেষ করিয়া বরাক নদীর ভাঙ্গন যেটা জাঞ্জারবালির এবং বরাক নদীর ভাঙ্গন যেটা আপনার সোনাই কিল্লাখান্দির ফরেস্ট অফিসের ব্যাক সাইডে এবং কাপ্তানপুর এই যে যেখানে কাপ্তানপুর অষ্টম রাঙ্গিরপাড় এলাকার এটা সিঙ্কিং পুরো একবারে পুরো রাস্তাটাই গেছে গিয়া। এখানে প্রায় ওয়াটার রিসোর্সের এডিশনাল চিফ এসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসটিও সবরে নিয়ে আইসি, তারা সরজমিনে দেখছেন। দেখিয়ে এখানে এস্টিমেট কীভাবে এস্টিমেট দেওয়া হইব, কী কী করা প্রয়োজন এডিশনাল চিফ অ্যাডভাইস করছেন এসটিওরে সাইট ইঞ্জিনিয়ারে। ও অনুপাতে এস্টিমেট রেডি করা হইতেছে যাতে এখানে স্টেবল করা যায়। আর বিশেষ করে সোনাইয়ের বেশ কিছু জায়গাতে সোনাই নদী, আমজুন নদী, সিরি নদী, এখানে বেশ কিছু ভাঙ্গন আছে। পর্যায়ক্রমে সবটা জায়গাতে আমি যাইতেছি তারা নিয়ে গিয়ে যাতে এটা পার্মানেন্ট একটা সলভ হয়। কারণ এই সোনাইটা একটা কৃষি মানে প্রধান এলাকা, আর যদি পট করিয়া নদীর জল উঠিয়া গিয়া কৃষি ক্ষেতটা নষ্ট করে দেয়, নদীর মানে জমির উপরে বা স্যান্ড পড়ে যায়, জমি নষ্ট হয়ে যেতেছে। এর কারণে এটা ইমিডিয়েট করার লাগে না ব্যবস্থা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গৌরবের 12 বছর পূর্তি উপলক্ষে বুধবার দয়াপুর জিপির ভৈরব বাড়ি থেকে শনি মন্দির পর্যন্ত প্রগতি যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। পদযাত্রায় সামিল হন প্রায় 3 শতাধিক দলীয় কর্মী বৃন্দরা। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ওই দিন বক্তব্য রাখেন বিজেপির জেলা সম্পাদক গোপাল রায়, বিধানসভা প্রভারী সৌমিত্র কুমার দেব। প্রারম্ভিক বক্তা ছিলেন উধারবন মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি রোহিত সিং। মঞ্চাসীন ছিলেন কাশীপুর মণ্ডল সভাপতি সুজিত গোয়ালা, ভৈরববাড়ি পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব চক্রবর্তী। ওই দিন 81 ও 86 নম্বর বুথের সভাপতি সহ সকল সদস্যরা মুখ্য অতিথি বিধায়ক গোয়ালাকে ভৈরবের ও কালীমাতার প্রতিমূর্তি উপহার দেন। সভায় মুখ্য বক্তা বিধায়ক রাজদীপ গোয়ালা ভারতের প্রধানমন্ত্রী মোদীজির কার্যকালে দেশের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, মোদীজির শাসনকালে দেশ আজ প্রগতির পথে এগিয়ে চলেছে। 2047 সালে ভারত একটি বৈভবশালী রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শুধু ভারতের প্রধানমন্ত্রী মোদীজি নন, আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন, এটাকে কেন ওরা বাধা দিয়েছে? আমরা আমাদের বিধানসভা অধিবেশনে প্রস্তাব নেওয়া হয়েছিল, এই রিজার্ভেশন বিলকে সমর্থনে প্রস্তাব নেওয়া হয়েছিল আসাম বিধানসভার প্রথম অধিবেশনে। এই প্রস্তাবেরও বিরোধিতা করেছেন আমাদের বিরোধী দলগুলো। বিশেষ একটি সম্প্রদায়কে তুষ্টিকরণ করার জন্য আজকে ওনারা মহিলাদের বিরোধিতাতে নেমে গেছে। অত্যন্ত লজ্জাজনক কথা। আজকে রাস্তাঘাটের উন্নয়নের কথা বলা হয়েছে বরাক উপত্যকাতে এবং আসামে। আমরা দেখছি কিভাবে আমাদের রাস্তাঘাট, আমাদের বিভিন্ন যাতায়াতের ব্যবস্থা বিগত দিন থেকে আজকে কত ভালো হয়ে গেছে। এখন শিলচর গুয়াহাটি যেতে হলে খুব কম সময় লাগছে এবং খুব কম একটা ডিস্টেন্স রয়েছে, যেটা কাজগুলো বাকি আছে। আগামী দিনে মহাসড়ক ফুললি ফাংশনাল হয়ে যাবে। আমরা বরাক উপত্যকার নাগরিকরা আমরা কোনোদিনই দাবি করিনি, কিন্তু বিনা দাবি করে আমাদেরকে আজকে বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করার প্রকল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শিলান্যাস করে গেছেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। 25,000 কোটি টাকা, প্রায় 25,000 কোটি টাকা খরচ করে আমাদের শিলচর এবং গুয়াহাটি সময় জন্য কম হয়, ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ না হয় এবং
আমি যখন এই রাস্তার কথা বলছি আপনারা ভাবছেন এই রাস্তাটা তো 5 গ্রাম। লক্ষ্মীপুরের বিধায়ক মন্ত্রী কৌশিক রায় খাদ্য ও অসামরিক বিভাগের দায়িত্ব পাওয়ার পর আবারও শিলচরের খাদ্য ও অসামরিক বিভাগের কাজকর্ম তড়িৎ গতিতে চলছে। দেখুন সবিশেষ। বিভাগের কার্যালয়ে রেশন কার্ডের বিভিন্ন কাজে আসা লোকজনের মধ্যে অনেক খুশি ব্যক্ত করেছেন। বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ মুখ্যোদয় দাস এবং সংবাদ মাধ্যম বললেন, বর্তমানে কার্যালয়ের কাজকর্ম খুব দ্রুত গতিতে চলছে। সার্ভার ডাউনের মতো সমস্যা থাকলেও খুব একটা অসুবিধা হচ্ছে না কাজকর্ম করতে। কার্যালয়ের অফিসার ও কর্মীরা কাজগুলো খুব ভালোভাবে সম্পাদন করছেন। বর্তমানে রেশন কার্ডের নাম ট্রান্সফার ও মৃত ব্যক্তির নাম কাটার কাজ চলছে দ্রুত গতিতে, কিন্তু রেশন কার্ডের নতুন নাম অনুভুক্তি ও নতুন রেশন কার্ড বানানোর প্রক্রিয়া বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। ठीक है चल रहा है, सब लोग पब्लिक के सर्विस से कर रहे हैं, अच्छे से कर रहे हैं, जितना हो सके कर रहा है। बहुत काम डिलीशन चल रहा है, ट्रांसफर चल रहा है, सब काम चल रहा है। लेकिन ऐड नहीं चल रहा है, वो तो आपका घर से मैसेज भेजता है हम। अच्छा, इधर ऐड नहीं अभी हो रहा है, गवर्नमेंट का जब नोटिफिकेशन मिलेगा तभी होगा। अच्छा, अभी डिलीशन ट्रांसफर वो करेक्शन ऑफ नेम वो चल रहा है। और हम लोग जितना हो सके ट्राई कर रहे हैं पब्लिक को सेटिस्फाई करने के लिए। बहुत पब्लिक आता है, तो जितना हो सके ट्राई कर रहे हैं। কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আজ জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি বিপিএইচসি সরেজমিনে পরিদর্শন করে সেখানকার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি পরিদর্শনকালে স্বাস্থ্য কেন্দ্রটিতে বেশ কিছু গুরুতর অনিয়ম তার নজরে আসে। দেখা যায় যে কয়েকজন ফার্মাসিস্ট স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে ব্যক্তিগত চেম্বার খুলে রোগী দেখছেন এবং এই হাসপাতালের জন্য বরাদ্দকৃত সরকারি ঔষধ বিক্রির অভিযোগও উঠে এসেছে। এতে বিধায়ক বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কোয়ার্টার কতদিন হয়েছে? প্রায় 3 বছর থেকে বোধহয় কোয়ার্টার ছাড়ে না, ডাক্তারের কোয়ার্টার। তখন যদি 1 ইয়ার ডাক্তার হয় কোন কোয়ার্টার আমার যদিও পাবলিক আমি কই তার কোয়ার্টার বিষয় এ যদি আজকে আছে ম্যানেজমেন্ট কমিটি আছে, তারটা দাও, আমার কোনো ব্যাপার না। আমরা যে জিনিসগুলো দেখছি এই জিনিসগুলো পঙ্কুলপঙ্ক রিপোর্ট লাগে, বুঝছো? এটা হিসাব লাগবে, আমি জানাই দেবো। সরকারি হসপিটাল কিভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় সেটা জালালপুর হসপিটালে আসলে আপনারা দেখতে পারবেন। আসামের ইতিহাসে প্রথম ফার্মাসিস্টরা নিজের চেম্বার খুলে বসে আছে, স্টেথোস্কোপ নিয়ে। একজন ফার্মাসিস্ট ফুল প্লেজের ডক্টরদের কাছে কোনো ভিড় নেই, ডক্টরদের কাছে মানুষ আসে না, ফার্মাসিস্টের কাছে মানুষ আসে। সেটাই হচ্ছে গিয়ে বাস্তব চিত্র আমি দেখে আসলাম এবং ভয়ানক অবস্থা। আজকে সরকার বিভিন্নভাবে টাকা দিচ্ছে, সরকার ওষুধ দিচ্ছে, সরকার একটা পরিবেশ সৃষ্টি করছে, কিন্তু এখানে দেখতে পারলাম যে কয়েকজন কর্মকর্তা, কয়েকজন ফার্মাসিস্ট ওনারা হসপিটালকে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। ফিজিক্যালি দেখলাম, আমি মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আমি জয়েন্ট ডিরেক্টরকে বলেছি যে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য হসপিটালের পরিবেশটা সুন্দর করতে হবে। এই অঞ্চলের মানুষ, আমাদের অন্য কোনো প্রতিষ্ঠান নেই, হসপিটালে আসলে বিনামূল্যে সামান্য ওষুধ পাবে, হসপিটালে আসলে বিনামূল্যে সামান্য শুশ্রূষা পাবে। সেখানে যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় আর ওষুধ যদি বাইরে বিক্রি হয় তাহলে তো সেটার উপর ভয়ঙ্কর কথা, সেটার উপর বিহিত ব্যবস্থা এবং যা করণীয় দরকার বিধায়ক হিসাবে আমি করব। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।